আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা মাইক্রোবায়োলজি পড়ছিলাম, তাই না? ওয়ালাইকুম আসসালাম। हमारे दीवाने। আমরা মাইক্রোবায়োলজি পড়ছিলাম। মাইক্রোবায়োলজির কোন চ্যাপ্টার আলোচনা করছিলাম? শাপলা মনে হয় জানে না যে অ্যাড হওয়ার পর মিউট না করলে ওর সাউন্ড শোনা যায়। অ্যাড হওয়ার পর মিউট না করলে তার সব সাউন্ড কিন্তু শোনা যায়। শাপলা মনে হয় গান বলতেছিল না? খুব ভালো, ভালোই পারো। আচ্ছা, ঠিক আছে। ক্লাস সরাসরি শুরু হলে আমরা মাঝে মাঝে একটু ট্রাই করে দেখবো। হ্যাঁ, মোটামুটি সবাই কিছু না কিছু পারে, তাই না? সবাই কিছু না কিছু পারে। কে কি পারে আমরা একটু ট্রাই করে দেখবো ক্লাস শুরু হলে। ওকে, আমরা মাইক্রোবায়োলজিতে কি পড়ছিলাম? ব্যাকটেরিওলজি, তাই না? ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজির কত নাম্বার পর্যন্ত প্রশ্ন পড়েছিলাম? আজকে একটু সময় কম, আমরা একটু দ্রুত ক্লাসে কথা বলার চেষ্টা করব। তোমাদের কমপ্লিট কনসেন্ট্রেশন প্রয়োজন। আমরা 8 নাম্বার প্রশ্নতে গিয়েছিলাম, 1 থেকে 7 পর্যন্ত প্রশ্নগুলো হয়ে গেছে। প্রশ্ন নাম্বার 8। আজকে ক্লাস নাম্বার সম্ভবত 19। আজকের পরও আরো একটা ক্লাস পাবা মাইক্রোবায়োলজির, তবেই আমাদের মাস কমপ্লিট হবে। আমরা আজকে আলোচনা করব ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, হালকা একটু ফ্ল্যাশব্যাক হবে। তারপর কালচার অ্যান্ড মিডিয়া, এটা নিয়ে একটু কথা বলবো। তারপর রাইট ডাউন দ্য গ্রোথ রিকোয়ারমেন্ট অফ ব্যাকটেরিয়া, এটা নিয়ে একটু কথা বলবো স্টেপ বাই স্টেপ। আমরা 8 নাম্বার প্রশ্নটা নিয়ে আগে একটু ক্লিয়ার কনসেপ্ট দিই। 8 নাম্বার প্রশ্ন ছিল ডিসক্রাইব দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। ব্যাকটেরিয়ার বৃদ্ধিটা কিভাবে হয় এই বিষয়ে বর্ণনা করতে হবে। ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ বলতে গিয়ে আমরা বলেছিলাম যে ব্যাকটেরিয়ার গ্রোথ বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিটা 4টা ধাপে হয়। ব্যাকটেরিয়াল গ্রোথটা কয়টা ধাপে বিভক্ত? 4টা। একটা ধাপকে বলা হয় ল্যাগ ফেজ, আর একটা ধাপকে বলা হয় লগ ফেজ, আর একটা ধাপকে বলা হয় স্টেশনারি ফেজ, আর একটা ধাপকে বলা হয় ডিক্লাইন ফেজ বা ডেথ ফেজ। ল্যাগ ফেজ কি কথা? ল্যাগ ফেজ বলতে আমরা কি বুঝি? তোমাদের যতটুকু লিখে দিয়েছি ততটুকুই এনাফ, ততটুকুই এনাফ। আমরা এই অংশগুলো একটু আলোচনা করি তো, বিস্তারিত কথা। ল্যাগ ফেজ কি কথা দেখো। This is the time or period required for bacteria for adjustment in human body. ল্যাগ ফেজ ওই ফেজকে বলি, ল্যাগ ফেজ ওই ফেজকে বলি যেই ফেজে, যেই সময়ে বা দিস ইজ দ্য টাইম, এটা হচ্ছে ওই সময় অর পিরিয়ড, ওই সময় রিকোয়ার্ড প্রয়োজন ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জন্য প্রয়োজন। কি প্রয়োজন? ফর অ্যাডজাস্টমেন্ট ইন হিউম্যান বডি, মানুষের শরীরের সাথে খাপ খাওয়ানোর জন্য এই সময়ের প্রয়োজন। ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে সাথে সাথে কিন্তু সে বংশবৃদ্ধি করতে পারে না। খেয়াল করো, ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে সাথে সাথে কিন্তু সে বংশবৃদ্ধি করতে পারে না। প্রথমে কি করে? শরীরে প্রবেশ করলো, শরীরে প্রবেশ করার পর, শরীরে প্রবেশ করার পর ব্যাকটেরিয়াগুলো আগে মানুষের শরীরের সাথে খাপ খাইয়ে নেয়, আগে মানুষের শরীরের সাথে খাপ খাইয়ে নেয়, তাই না? এই ফেজকে আমরা বলি ল্যাগ ফেজ। এই ফেজে কিন্তু ব্যাকটেরিয়ার কোনো বৃদ্ধি হয় না। ব্যাকটেরিয়া 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এই ধরনের কিন্তু কোনো ঘটনা ঘটে না। খেয়াল করো, এই কথাটাই বলছে যে ক্রাইটেরিয়া কি। আচ্ছা ভাইয়া, ল্যাগ ফেজে কি ঘটনা ঘটে একটু বলবেন?
ল্যাগ ফেজে যে ঘটনা ঘটে যে নো মাল্টিপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া, এই ফেজে ব্যাকটেরিয়ার কোনো বংশবৃদ্ধি করে না। তারপর মেটাবলিক অ্যাক্টিভিটি ইনক্রিজ, বংশবৃদ্ধি করে না, তবে ব্যাকটেরিয়ার মধ্যে যে বিপাকীয় শক্তি, হজম ক্রিয়া হজমী শক্তি, এটা কিন্তু বৃদ্ধি পায়। সেল সাইজ ইনক্রিজ, ব্যাকটেরিয়ার সেলের সাইজও বৃদ্ধি পায়। টাইম রিকোয়ার্ড 1 to 4 আওয়ার, এইটা মানুষের শরীরের সাথে খাপ খাইতে সময় লাগে কতক্ষণ? 1 থেকে 4 ঘন্টা। 1 থেকে 4 ঘন্টা। এটা হচ্ছে আমাদের ল্যাগ ফেজ নিয়ে কথা। ল্যাগ ফেজের মূল কথা ছিল যেটা মানুষের শরীরে প্রবেশ করে অ্যাডজাস্ট করে নেয় এই সময়। দ্বিতীয়ত লগ ফেজ। লগ ফেজে কিন্তু ব্যাকটেরিয়া এইবার বৃদ্ধি পাবে, র্যাপিড মাল্টিপ্লিকেশন, খুব দ্রুত ব্যাকটেরিয়া বৃদ্ধি পাচ্ছে। ভাইয়া এটা তো লিখে দেননি, আমি যেটা লিখে দিয়েছি ওটাই, জাস্ট ওটার আরো বিস্তারিত ভাবে আমি বলতেছি। এটা তোমাদের জাস্ট জানার জন্য বলতেছি, এটা তোমাদের কিন্তু লিখতে হবে না। ওকে, টাইম লেখা লাগবে না বাবা, আমি যতটুকু লাগবে ততটুকু লিখে দিয়েছি। তো যতটুকু লিখে দিয়েছি ততটুকুই তোমাদের জন্য এনাফ। আজকে যেটা আলোচনা করতেছি এটা জানার জন্য আলোচনা করতেছি, একটু বেশি বেশি করে। তবে লেখার জন্য কতটুকু লাগবে সেটা কিন্তু আমি আগে লিখে দিয়েছি। লগ ফেজ গেল, ল্যাগ ফেজ গেল, তারপর লগ ফেজ। লগ ফেজটা কি? একটু আগে আমরা পড়ছিলাম যে ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন হয়নি, কিন্তু এই ফেজে কিন্তু ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন হবে, ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পাবে। এবং সেল নাম্বার ইনক্রিজ ইজ জিওমেট্রিক প্রসেস, জ্যামিতিক হারে কিন্তু ব্যাকটেরিয়ার সেলগুলো বৃদ্ধি পাবে। 1 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 16 গুণ 16, সেখান থেকে তত গুণ তত, একদম খুবই বেশি দ্রুত বৃদ্ধি পাবে, দ্রুত বৃদ্ধি পাবে। এই ধাপে কি হচ্ছে? ব্যাকটেরিয়াল সেলগুলো মাল্টিপ্লিকেশন হচ্ছে। যখন ব্যাকটেরিয়ার সেলগুলো মাল্টিপ্লিকেশন হয় এই সময় কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে। তার মানে আমরা যদি অ্যান্টিবায়োটিক খাই তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াল লগ ফেজ থাকা অবস্থায় কাজ করবে। ব্যাকটেরিয়া যখন লগ ফেজে থাকে তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক খেলে এটা কাজ করে। তাহলে অ্যান্টিবায়োটিক কাজ করলো, তার মানে একটু আগে ব্যাকটেরিয়া যে খুব দ্রুত বৃদ্ধি হওয়া শুরু হয়েছিল, এই ব্যাকটেরিয়া কিন্তু আর দ্রুত বৃদ্ধি করতে পারবে না, কারণ অ্যান্টিবায়োটিকটা তাকে কিন্তু অলরেডি নষ্ট করার চেষ্টা করতেছে। অ্যান্টিবায়োটিক কিন্তু অলরেডি তাকে পিছু নেওয়ার চেষ্টা করতেছে, ধ্বংস করার চেষ্টা করতেছে। অ্যান্টিবায়োটিক আর লগ ফেজের যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে ব্যাকটেরিয়া বৃদ্ধি হওয়ার চেষ্টা করতেছে, আর একদিকে অ্যান্টিবায়োটিক পিছন থেকে টেনে ধরছে। বেশ ভালো কথা, ওরা টানাটানি করুক। 3 নাম্বার ধাপ স্টেশনারি ফেজ। অ্যাট দিস স্টেজ, এই ফেজে মাল্টিপ্লিকেশন রেট অ্যান্ড ডেথ রেট অফ ব্যাকটেরিয়া আর ইকুয়াল। এই ফেজে ব্যাকটেরিয়া যতগুলো বৃদ্ধি হয়, 3 নাম্বার কথা আসো, এই ফেজে ব্যাকটেরিয়া যতগুলো বংশবৃদ্ধি করে ততগুলোই মারা যায়। সাপোজ একটা ব্যাকটেরিয়া, তোমার মনে করো তোমার শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করছে 100টা, 1 নাম্বার ধাপে 100টা, 1 নাম্বার ধাপে প্রবেশ করছে 100টা, তাহলে 1 নাম্বার ধাপ কমপ্লিট হওয়া পর্যন্ত ব্যাকটেরিয়া টোটাল কয়টা থাকবে? তোমার শরীরে 100টা ব্যাকটেরিয়া প্রবেশ করছে, 1 নাম্বার ধাপ কমপ্লিট হওয়া পর্যন্ত শরীরে টোটাল কয়টা ব্যাকটেরিয়া থাকবে বলতে পারবা? 100টাই থাকবে। আরে 1 নাম্বার ধাপে তো ব্যাকটেরিয়া বৃদ্ধি হয় না, জাস্ট মানুষের শরীরের সাথে খাপ খাইয়ে নেয়। কিন্তু যখন 2 নাম্বার ধাপ আসবে তখন 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 10 লাখ, সেখান থেকে 100 লাখ। হ্যাঁ, এইভাবে খুব দ্রুত বৃদ্ধি পাবে। 2 নাম্বার ধাপে বৃদ্ধি পাচ্ছে। মনে করো ব্যাকটেরিয়াটা বৃদ্ধি হতে হতে 1 লাখে চলে আসছে 2 নাম্বার ধাপে, 1 লাখ। 2 নাম্বার ধাপে কতটি আসছে? 1 লাখ। 3 নাম্বার ধাপে এসে 1 লাখের বৃদ্ধি হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না। মনে করো 1 লাখের পর আরো 10,000 হয়েছে, কিন্তু 10,000 মরে গেছে। আবার 10,000 হয়েছে, 10,000 মরে গেছে। আবার 10,000 হয়েছে, 10,000 মরে গেছে। আবার 10,000 হয়েছে, 10,000 মরে গেছে। ওই যে বৃদ্ধি পাইছে, তার পরবর্তী ধাপে এসে কি হচ্ছে? যতগুলো বৃদ্ধি পাচ্ছে ততগুলোই মরে যাচ্ছে, যতগুলোই বৃদ্ধি পাচ্ছে ততগুলোই মরে যাচ্ছে। তার মানে এই ধাপে কিন্তু ব্যাকটেরিয়াগুলো সমান থাকে, ইকুয়াল ইকুয়াল। তার মানে গ্রোথ রেট কিন্তু 0। 3 নাম্বার ধাপে বললাম যে যতগুলো ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে
অলরেডি কিন্তু 1 লাখ হয়ে গেছে। মেহজাবিন আর শাখাওয়াত, তোমরা একটু ভালো করে বুঝো, তোমাদের কালকে এটা নিয়ে প্রশ্ন ছিল। অলরেডি কিন্তু ব্যাকটেরিয়া 1 লাখ হয়ে গেছে, ঢুকছিল 100টা, 1 নম্বর ধাপে ছিল 100টা, কিন্তু 2 নম্বর ধাপে এসে হয়ে গেছে 1 লাখ। 2 নম্বর ধাপে এসে হয়ে গেছে 1 লাখ। 3 নম্বর ধাপেও ব্যাকটেরিয়া বৃদ্ধির চেষ্টা করতেছে, বংশবৃদ্ধি করতেছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, বাট মারাও যাচ্ছে। মাল্টিপ্লিকেশন হচ্ছে, মরেও যাচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, মরেও যাচ্ছে। যতগুলো মাল্টিপ্লিকেশন হচ্ছে ততগুলো মরে গেল। তার মানে সমান আছে। সমান বলতে কতটুকু আছে বলতে পারবা? সমান বলতে কতটুকু আছে এখন পর্যন্ত ব্যাকটেরিয়া? সমান বলতে এখন পর্যন্ত ব্যাকটেরিয়া কতটুকু আছে? ইয়েস ইয়েস ইয়েস, 1 লাখ। এখন পর্যন্ত কিন্তু ব্যাকটেরিয়া 1 লাখ আছে, 1 লাখ। ব্যাকটেরিয়া কিন্তু 1 লাখ আছে 3 নম্বর ধাপে, 1 লাখ, 1 লাখ। 4 নম্বর ধাপ কি? ডেক্লাইন ফেজ বা ডেথ ফেজ। ডেক্লাইন ফেজ বা ডেথ ফেজ, এই ধাপে কি হয়? দ্য ডেথ রেট ইজ গ্রেটার দেন মাল্টিপ্লিকেশন রেট। দ্য ডেথ রেট ইজ গ্রেটার দেন মাল্টিপ্লিকেশন রেট। যে পরিমাণ মারা যায় তার চেয়ে কম পরিমাণ ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে। 1 লাখ হওয়ার পর মনে করো ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করলো 5,000, কিন্তু মরে গেল 10,000। আবার ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করলো 5,000, মরে গেল 20,000। আবার ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করলো 10,000, মরে গেল 20,000। ওই যে 1 লাখ থেকে এবার আস্তে 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 ব্যাকটেরিয়াগুলো কি করবে? কমা শুরু হবে। ব্যাকটেরিয়াগুলো কমা শুরু হবে। এটা ছিল আমাদের ডেক্লাইন ফেজ বা ডেথ ফেজ। 4টা ফেজ ছিল আমাদের গ্রোথ কার্ভে। এইবার বলো কে কোনটা বুঝেনি? আমি খুবই সংক্ষেপে লিখে দিয়েছিলাম। এই যে এই অ্যারোটা কিন্তু দিতে হবে। প্রথমে ব্যাকটেরিয়ার সংখ্যা সমান ছিল, তারপর ব্যাকটেরিয়া খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, তারপর আবার সমান ছিল, তারপর কমা শুরু হয়ে গেল, নিচের দিকে চলে আসছে। এই প্রশ্নটা বুঝেনি কে? না বুঝলে প্রশ্ন করো, বুঝলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আগামী কালকের ক্লাসটাই মাইক্রোবায়োলজি অনলাইনে লাস্ট ক্লাস। এর পরবর্তী মাসের মাইক্রোবায়োলজি ক্লাস ইনশাআল্লাহ সরাসরি ক্লাসে হবে। এর পরবর্তী মাইক্রোবায়োলজি ক্লাস কিন্তু সরাসরি হবে। কালকের ক্লাসটাই অনলাইনে লাস্ট ক্লাস, তাই না? হ্যাঁ, অনলাইনে কিন্তু আরো কয়েকটা ক্লাস হবে এই মাসের। অ্যানাটমি গুলো হবে, অ্যানাটমি হবে, অ্যানাটমি ফিজিওলজি যতদূর পর্যন্ত যাই। জানুয়ারিতে কি অনলাইন ক্লাস করাবেন? আচ্ছা, জানুয়ারি আগে আসুক, আমরা দেখি কি হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ বুঝলা না? আসুক জানুয়ারি, আগে চিন্তা কিসের? ক্লাস তো চলমান অবস্থায় আছে, ক্লাস তো বন্ধ করে দিইনি, আগে টেনশন কেন? আমরা এখন প্রশ্ন নিয়ে আলোচনা করব। 9 নম্বর প্রশ্ন। প্রশ্ন ছিল হোয়াট ইজ কালচার অ্যান্ড মিডিয়া, ক্লাসিফাই ইট উইথ এক্সাম্পল। এটা মনে হয় 9 নম্বর প্রশ্ন ছিল। ওকে, এটা ছিল আমাদের 9 নম্বর প্রশ্ন। আমাদের 9 নম্বর প্রশ্ন কি ছিল? কালচার মিডিয়া। কালচার মিডিয়া, এইটা আবার কি জিনিস? এইটা আবার কি জিনিস? কালচার মানে কি কেউ বলতে পারবে? সংস্কৃতি। হ্যাঁ, কালচার মানে সংস্কৃতি, সংস্কৃতি। আর মিডিয়া মানে কি? মাধ্যম। মাধ্যম। তার মানে এখানে কি দাঁড়ালো? সংস্কৃতির মাধ্যম। সংস্কৃতির মাধ্যম। সংস্কৃতির মাধ্যম। ব্যাকটেরিয়া এখানে আবার সংস্কৃতির মাধ্যম হয়ে কি লাভ? ব্যাকটেরিয়ার মধ্যে আবার সংস্কৃতি লাভ কি? দেখো, কালচার মানে সংস্কৃতি আর মিডিয়া মানে মাধ্যম। কিন্তু কিন্তু মাইক্রোবায়োলজিতে কালচার মিডিয়াটা কি জিনিস? মাঝে মাঝে ভিডিওটা ডিস্টার্ব করে। কালচার মিডিয়া কি জিনিস দেখো, স্লাইড করা আছে। আগে আমরা দেখব কালচার, তারপর দেখব মিডিয়া। এখানে সেই সংস্কৃতি আর মাধ্যম টাধ্যম কিনা
বা অন্য কোনো টার্ম আসবে কিনা একটু খেয়াল করি। এটা আমরা কিন্তু মাইক্রোবায়োলজির কালচার আর মিডিয়া পড়তেছি। এটা কিন্তু সমাজের রীতিনীতি না, এটা কিন্তু সমাজের কালচার না, এটা কিন্তু মাইক্রোবায়োলজির কালচার। একটু দেখি। ভাইয়া মাধ্যমের চিহ্নটা দিয়ে কি এন্ড বোঝায়? বুঝিনি। এই যে কালচার আর মিডিয়ার মাঝে যে একটা চিহ্ন আছে ওইটার নাম কি? এন্ড এবং। আচ্ছা, তাহলে আমরা দেখব যে আগে কালচার কি জিনিস, তারপর দেখব মিডিয়া কি জিনিস। কালচার, আচ্ছা, তোমরা কালচার মানে শুধু সংস্কৃতি বললা, কখনো তোমাদের দিকে সেরিকালচার, মৎস্য চাষ, এগুলো কিছু হয় না? এগুলো কিছু শুনুনি? মৎস্য চাষকে সেরিকালচার বলা হয় না কি জানো? তারপর এই মৎস্য মৎস্য চাষ হয়, তারপর বিভিন্ন গাছের রোপণ হয়, এগুলো চাষ করা হয় না? এগুলো হয় না? এটাও কিন্তু এক ধরনের কালচার। আমরা মাল্টিপ্লিকেশন, এখন আমরা মাইক্রোবায়োলজিতে কালচার বলতে কি বুঝে একটু খেয়াল করব। কালচার ইজ দ্য আর্টিফিশিয়াল প্রসেস of cultivation of microbe by providing the proper environmental condition. Culture is the artificial process, মানে কৃত্রিম পদ্ধতি। কৃত্রিম পদ্ধতি, আমি একটু বলে নি নাকি লিখে নিবা? ওকে, লিখে নাও, যা আছে হুবহু লিখে নাও, ভেরি ফাস্ট। লিখে নাও 9 নম্বর প্রশ্ন। লিখে নাও 9 নম্বর প্রশ্ন। লিখা তো বুঝতে পারতেছো আজকে, তাই না? আজকে তো আর মোবাইলে পিকচার ওঠানো না যে ঝাপসা লাগতেছে। এরপরে কয়েকটা প্রশ্ন, খুব মজাদার প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো ডাইরেক্ট ক্লাস পাবো। ভেরি গুড।
কিরে হসে? ডন মানে ডান। আর কারো বাকি আছে নাকি? হয়েছে? কালচার, মিডিয়া। ওয়ালাইকুম আসসালাম। তুলা কি কেক কাটবা নাকি? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কালচার কি আর মিডিয়া কি। হুম, কালচার কি আর মিডিয়া কি। দেখো যে কালচার ইজ দ্য আর্টিফিশিয়াল প্রসেস। কালচার হচ্ছে কৃত্রিম পদ্ধতি। খেয়াল করো, কালচার হচ্ছে কৃত্রিম পদ্ধতি অফ কাল্টিভেশন, মানে চাষ করা। চাষ করা, হ্যাঁ। ফার্স্ট ক্লাস কাটা হবে নাকি? আচ্ছা ঠিক আছে। কালচার ইজ দ্য আর্টিফিশিয়াল প্রসেস অফ কাল্টিভেশন। কালচার হচ্ছে কৃত্রিম পদ্ধতি, চাষ করার কৃত্রিম পদ্ধতি। চাষ করবে, ধান চাষ করবে, ধান, আলু, ভুট্টা, মাছ এগুলো চাষ করবে নাকি? মাইক্রোবায়োলজিতে এগুলোর প্রয়োজন নাই তো। এখানে যেটা চাষ করবে সেটা হলো মাইক্রোব। মাইক্রোব, ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো। সেটা হতে পারে ব্যাকটেরিয়া, সেটা হতে পারে ভাইরাস, সেটা হতে পারে ফাঙ্গাস, সেটা হতে পারে প্যারাসাইট। এই যে এগুলোকে আমরা বলি মাইক্রোব। মাইক্রোব ওই সকল অর্গানিজমকে বলা হয়, মাইক্রোব ওই সকল অঙ্গাণুকে বলা হয়, মাইক্রোবস ওই সকল ক্ষুদ্র ক্ষুদ্র ওই মাইক্রোব ওই সকল ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুকে বলা হয়, ওই সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে বলা হয় যাদেরকে খালি চোখে দেখা যায় না সাধারণত, খুবই ছোট, খুবই ছোট। আমরা যদি বলি মাইক্রোব কমনলি কি কি আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস অ্যান্ড প্যারাসাইট, তাই না? তাহলে কৃত্রিমভাবে এই মাইক্রোবগুলো চাষ করার পদ্ধতিকেই বলা হয় কালচার। এ পর্যন্ত গেল। বাই কার মাধ্যমে এটা চাষ করব? কার মাধ্যমে এটা চাষ করব? প্রোভাইডিং, সরবরাহ করা, দ্য প্রপার এনভায়রনমেন্টাল কন্ডিশন, একটা উপযুক্ত পরিবেশের মাধ্যমে, একটা উপযুক্ত পরিবেশের মাধ্যমে, একটা উপযুক্ত পরিবেশ দান করার মাধ্যমে মাইক্রোবগুলো চাষ করার পদ্ধতিকে, মাইক্রোবগুলো চাষ করার পদ্ধতিকে বলা হয় কালচার। মাইক্রোব কি? প্রশ্ন করেছো। মাইক্রোব হলো ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু,
বা ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেগুলোকে খালি চোখে দেখা যায় না। মাইক্রোব ওই সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীব যাদেরকে খালি চোখে দেখা যায় না, খুবই ছোট, খুবই ছোট, এই জন্য খালি চোখে দেখা যায় না। তো তুমি কয়েকটা মাইক্রোবের নাম বলো দেখি। যেমন ব্যাকটেরিয়া, যেমন ভাইরাস, হ্যাঁ, যেমন ফাঙ্গাস। হুম, এগুলোকে আমরা বলি মাইক্রোব। যেমন ভাইরাস, করোনা ভাইরাস, এটা একটা মাইক্রোব। তুমি কি ভাইরাসকে দেখতে পাচ্ছ? সম্ভব না। যেমন প্রতিনিয়ত খাবারের সাথে অনেক ব্যাকটেরিয়া ঢুকতেছে। তোমরা জানো দইয়ে ব্যাকটেরিয়া থাকে, কত কি আমরা খাচ্ছি, এগুলো মাইক্রোব। এগুলো কি তুমি দেখতে পাচ্ছ? নো নো নো, এগুলো কিন্তু দেখা যায় না। তারপর আমাদের যে দাউদ হয় না, দাউদ, দাউদ মানে বুঝো? দাউদ বা দাঁত, একটা রোগ, নাম শুনছো কখনো? এই দাঁত নামে কিছু শুনছো? দাঁত বা দাউদ, এই দাঁত কিন্তু এক ধরনের ফাঙ্গাস, এক ধরনের ফাঙ্গাস যার নাম ডার্মাটোফাইটস, যার নাম ডার্মাটোফাইট। আমরা কিন্তু এই ডার্মাটোফাইটস নিয়ে বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এই যে এই ক্লাসগুলো নিয়ে যে বিস্তারিত আলোচনা হবে, যদি তোমার ফ্রেন্ডদের মধ্যে কেউ, যদি তোমার ফ্রেন্ডদের মধ্যে কেউ বা তোমার ব্যাচের মধ্যে কেউ আমার কাছে পড়া ব্যতীত অন্য কোথাও জেনে থাকে, তাহলে তোমাদের কোর্স ফি রিটার্ন ইনশাআল্লাহ। ওকে, আমি এই বিষয়গুলো সম্পর্কে যতটা ধারণা দিব, যদি এতটা কেউ জেনে থাকে, সেক্ষেত্রে তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ। এই যে বিষয়গুলোতে পড়াবো, এই যে ডিজিজগুলো আসবে, হেপাটাইটিস, দাঁত বা দাউদ, হ্যাঁ, ডায়রিয়া, টাইফয়েড, মাইক্রোবায়োলজিতে যে ডিজিজগুলো আছে, এই ডিজিজগুলো সম্পর্কে আমি যতটা বিস্তারিত পড়াবো, যতটা সহজভাবে উপস্থাপন করব, ইনশাআল্লাহ তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাউকে জানতে হবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা বলছিলাম যে কালচার কি জিনিস। কালচার হচ্ছে একটা কৃত্রিম পদ্ধতি। কি কৃত্রিম পদ্ধতি? চাষ করার একটা কৃত্রিম পদ্ধতি। কি চাষ করা হবে? মাইক্রোব। কিভাবে? একটা উপযুক্ত পরিবেশের মাধ্যমে। আমরা যখন 10 নম্বর প্রশ্ন করব, 10 নম্বর প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে গ্রোথ রিকোয়ারমেন্ট অফ ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া বৃদ্ধি হওয়ার জন্য কি কি দরকার, কেমন পরিবেশ দরকার, কত টেম্পারেচার দরকার, কত পিএইচ দরকার, কি কি খাবার দরকার, কি কি নিউট্রিশন দরকার, কি কি ভিটামিন দরকার, এটা কিন্তু পরবর্তী প্রশ্নই পাবো। তখন কিন্তু আমরা এই প্রপার এনভায়রনমেন্টাল কন্ডিশন বলতে কি বোঝায়, এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পাবো ইনশাআল্লাহ। শুধু এখানে এটুকু জেনে রাখতেছি যে একটা উপযুক্ত পরিবেশে মাইক্রোবগুলো কৃত্রিমভাবে চাষ করার পদ্ধতিকেই বলা হয় কালচার। একটা উপযুক্ত পরিবেশে কৃত্রিমভাবে Recording stopped. লিজু, সরি, লিজু তো নাই, তুলি ভাইয়া চলে গেছে। কেন রে, ক্লাস শুরু কর। তোমরা আজকে ক্লাস নাও ভাইয়ের বদলে। কালচার তোরা বুঝেছো? বুঝাই দিমু। বুঝামো? আচ্ছা শোন, কালচার হলো একটা উপযুক্ত পরিবেশে মিক্রোব গুলো চাষ করার কৃত্রিম পদ্ধতি, মানে কৃত্রিম পদ্ধতিতে মিক্রোব গুলো চাষ করা হয়, বুঝছিস? মিক্রোব মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীব।
Recording in progress. বাচ্চারা সবাই আছো? বাচ্চারা আছো না চলে গেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু পানি পানি বিরতি দিছিলাম। আসলে বিরতি দিইনি, সফটওয়্যারটা একটু আপডেট নিচ্ছিল। ওকে, তাহলে আমরা বলছিলাম কালচার। আমরা পড়ছিলাম কি নিয়ে? কালচার নিয়ে। কালচার কি জিনিস এটা কি বোঝা গেল? কালচার কি জিনিস বোঝা গেল? আচ্ছা, গুড 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 গুড, থ্যাংক ইউ সো মাচ। আমরা কালচার কি জিনিস বুঝলাম। এবার একটু দেখবো মিডিয়া কি জিনিস। এই মিডিয়া মানে কি ওই যে সময় চ্যানেল, এটিএন বাংলা নিউজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এই মিডিয়া নাকি? বা এই মিডিয়া কি মাধ্যম নাকি? দেখি একটু। আচ্ছা, ও গুড গুড, তাই না? পয়সা ভালো করে বুঝাইছে। আচ্ছা, আমরা এখন একটু মিডিয়া নিয়ে কথা বলি। কালচার মিডিয়া আর দ্য আর্টিফিশিয়াল ফুড ফর কাল্টিভেশন অফ ব্যাকটেরিয়া ইন দ্য ল্যাবরেটরি। কালচার মিডিয়াটা কি জিনিস? কালচার মিডিয়াটা হলো আর্টিফিশিয়াল ফুড, একটা কৃত্রিম খাবার ফর দ্য কাল্টিভেশন, চাষ করার জন্য একটা কৃত্রিম খাবার। কি চাষ করব? অফ ব্যাকটেরিয়া চাষ করার জন্য একটা কৃত্রিম খাবার ইন দা ল্যাবরেটরি, পরীক্ষাগারে আমরা ব্যাকটেরিয়াকে কিন্তু অনেক কারণে চাষ করতে হয়। আচ্ছা, এটা কোন টাইপের ব্যাকটেরিয়া? আচ্ছা, এই ব্যাকটেরিয়ার প্রজনন কিভাবে হয়? মনে করো সায়েন্টিস্টরা বা কেউ খুঁজে বের করবে, সেক্ষেত্রে কিন্তু এটাকে নিয়ে গবেষণা করতে হয়, এটাকে কিন্তু চাষ করতে হয়। যে দেখি তো এটা কত তাড়াতাড়ি ছড়ায়, এটা কয় দিনের মধ্যে বড় হয়, কতক্ষণের মধ্যে কি করে না করে, অনেক কথাগুলো আছে। আমরা আগামী কালকের ক্লাসেই এই কথাগুলো পাবো ইনশাআল্লাহ। বলছিলাম যে ব্যাকটেরিয়া চাষ করার জন্য, ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া চাষ করার জন্য একটা কৃত্রিম খাবার। কালচার মিডিয়া কি জিনিস বলতো? ল্যাবরেটরিতে কি চাষ করব? ব্যাকটেরিয়া চাষ করব। ব্যাকটেরিয়া চাষ করার জন্য ব্যাকটেরিয়াকে তো খাবার দেওয়া লাগবে নাকি? তাকে কি আপেল, আঙ্গুর, কলা, বেদেনা, চানাচুর, বিস্কুট এগুলো দিবা নাকি? ব্যাকটেরিয়াকে এগুলো দিবা নাকি? না রে পাগলা, ব্যাকটেরিয়ার জন্য খাবার এগুলো না, ব্যাকটেরিয়া আলাদা খাবার আছে, কালকেই পেয়ে যাবা। কৃত্রিম খাবার, ব্যাকটেরিয়াকে ল্যাবরেটরিতে চাষ করার জন্য কৃত্রিম খাবার দেওয়া হয়। এটাকে আমরা কি বলি? ব্যাকটেরিয়ার ল্যাবরেটরিতে চাষ করার জন্য যে কৃত্রিম খাবারটা দেওয়া হয়, সেই কৃত্রিম খাবার কি বলা হয়? কেউ কি বলতে পারবে? সেটার নাম কি? মিডিয়া বা কালচার মিডিয়া। তাকে বলা হয় মিডিয়া বা কালচার মিডিয়া। আমরা কালচার মানে পড়েছিলাম, কালচার হচ্ছে একটা কৃত্রিম পদ্ধতি যার মাধ্যমে মাইক্রোবগুলো চাষ করা হবে। কিন্তু মিডিয়ার ক্ষেত্রে কিন্তু সংজ্ঞাটা আরেকটা দেখলাম। মিডিয়া মানে হলো যে ব্যাকটেরিয়াতে ল্যাবরেটরিতে চাষ করার জন্য একটা কৃত্রিম খাবার। তো ভাইয়া, ব্যাকটেরিয়াকে ল্যাবরেটরিতে কৃত্রিম খাবার দেওয়া হয়, এরকম দু একটা খাবারের নাম বলতে পারবেন? এক্সাম্পল বলেন দেখি। ম্যাক কনকিস আগার মিডিয়া, ব্লাড আগার মিডিয়া, চকলেট আগার মিডিয়া। এই যে দেখো, তোমার আর ব্যাকটেরিয়ার খাবার মিলে গেছে, কিন্তু এই চকলেট আগার মিডিয়া, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার খাবার, চকলেট কিন্তু ব্যাকটেরিয়াও খায়, বুঝলা? আমরা দেখতে পেলাম যে চকলেট আগার মিডিয়া, তার নাম হলো চকলেট আগার মিডিয়া। তাহলে কালচার কি জিনিস, মিডিয়া কি জিনিস গেল। এবার আমাদের প্রশ্নের পরবর্তী অংশ হলো, হ্যাঁ, বড়লোক ব্যাকটেরিয়া, ঠিক বলছো। এইবার আমাদের প্রশ্নের পরবর্তী অংশ হলো যে ক্লাসিফাই কালচার মিডিয়া। শুধু ক্লাসিফিকেশন দিলেই হয়ে যেত, কিন্তু আমি আবার এখানে যে বেসিক রিকোয়ারমেন্ট অফ কালচার মিডিয়া কথাটা উল্লেখ করেছি। আচ্ছা ভাইয়া, ব্যাকটেরিয়া তো বললেন যে কালচার মিডিয়াতে ব্যাকটেরিয়ার হচ্ছে প্রাকৃতিক একটা কৃত্রিম খাবার। সেই কৃত্রিম খাবারের জন্য দুই একটা প্রয়োজনীয় উপাদানের নাম বলতে পারবেন, যেগুলো অবশ্যই ব্যাকটেরিয়ার জন্য প্রয়োজন?
একটা ব্যাকটেরিয়াকে আমি কৃত্রিমভাবে খাবার দিব ল্যাবরেটরিতে, ভালো কথা। সে খাবার দেওয়ার জন্য কি দুই একটা কিছু নাম বলতে পারবেন, বা দুই একটা প্রয়োজনীয়তা বলতে পারবেন, যে কিরকম পরিবেশ দরকার, বা আসলে কোন ধরনের খাবার প্রয়োজন ব্যাকটেরিয়ার? একটু বলি। তার একটা হলো কিছু নিউট্রিশন প্রয়োজন কালচার মিডিয়াতে। কি সেগুলো? যেমন এনার্জি সোর্স, শক্তির উৎস; কার্বন সোর্স, কার্বনের উৎস; নাইট্রোজেন সোর্স, নাইট্রোজেনের উৎস। এগুলো কিন্তু কালচার মিডিয়াতে প্রয়োজন। তারপর কিছু মিনারেল সল্ট, কিছু মিনারেল সল্ট, খনিজ লবণ, যেমন সালফেট, ফসফেট, ক্লোরাইড, কার্বনেট, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার জন্য প্রয়োজন। তারপর একটা উপযুক্ত পিএইচ প্রয়োজন। বলতো কালচার মিডিয়াতে ব্যাকটেরিয়াকে কৃত্রিমভাবে চাষ করার জন্য বা কৃত্রিমভাবে খাবার দেওয়ার জন্য আইডিয়াল পিএইচটা কত হতে হবে বলো দেখি? Recording in progress. তোমাদের কিন্তু বলা ছিল যে তোমাদের কিন্তু বলা ছিল ক্লাস চলমান অবস্থায় ক্লাস কেটে গেলে আবার অ্যাড হবা। চলমান অবস্থায় না, আমি যাইনি রে, আসি, তোমাদের অ্যাড হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তোমাদের কিন্তু বলা ছিল যে ক্লাস চলমান অবস্থায় কোনো কারণবশত কেটে গেলে আবার অ্যাড হবা। আমি যতক্ষণ না বলছি ক্লাস শেষ ততক্ষণ ক্লাস চলবে। হয় ক্লাস চলা অবস্থায় আমি বলবো ক্লাস শেষ, অথবা গ্রুপে আমি জানিয়ে দেবো ক্লাস শেষ। এটা না বলা পর্যন্ত জানবা যে হয়তো সংযোগের একটু ত্রুটি হচ্ছে, রাস্তায় জ্যাম। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে আমরা কালচার মিডিয়া কি কি দেখলাম, কালচার কি জিনিস, মিডিয়া কি জিনিস, কালচার মিডিয়ার জন্য একটা প্রয়োজনীয় উপাদান কি কি লাগে এটা দেখলাম। প্রশ্নের শেষ অংশ ক্লাসিফিকেশন অফ কালচার মিডিয়া, ক্লাসিফিকেশন অফ কালচার মিডিয়া, তাই না? ক্লাসিফিকেশন অফ কালচার মিডিয়া, এইটা ক্লাসিফিকেশন, এই যে দেওয়া আছে হুবহু সেম, ক্লাসিফিকেশনটা সুন্দর করে দেওয়া আছে, হুবহু সেম, এতটুকু হলেই হবে। তোমরা এভাবে লিখে রাখো, প্রত্যেকটা সম্পর্কে সহজ একটা এক্সাম্পল দিবা। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের যেটা সহজ মনে হয়, তোমাদের নিজস্বভাবে যেটা সহজ মনে হয়, এরকম একটা বা দুইটা করে এক্সাম্পল রাখা প্রত্যেকটার সাথে, প্রত্যেকটার সাথে এভাবে একটা বা দুইটা করে এক্সাম্পল দিয়ে কোশ্চিনটা সুন্দর করে খাতায় লিখে রাখো। ইনশাআল্লাহ আমরা আগামী দিন এই প্রশ্নটার উত্তর দিব, আমরা আগামী দিন এই প্রশ্নটার উত্তর দিব বা এটা সলভ দিব। পাশাপাশি পরবর্তী যে প্রশ্ন আছে গ্রোথ রিকোয়ারমেন্ট অফ ব্যাকটেরিয়া, ভাইয়া বারবার বলতেছেন যে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামী দিন আলোচনা করব। এবং আগামী দিন আরেকটা চমৎকার বিষয় আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে জেনারেশন টাইম বা ডবলিং টাইম অফ ব্যাকটেরিয়া, জেনারেশন টাইম বা ডবলিং টাইম অফ ব্যাকটেরিয়া। আচ্ছা ভাইয়া, কোনো কোনো ক্ষেত্রে ওষুধ দেওয়া হয় অ্যান্টিবায়োটিক 7 দিনের, কোনো কোনো রোগের ওষুধ দেওয়া হয় 1 মাসের, কোনো কোনো রোগের ওষুধ দেওয়া হয় 6 মাস, এরকম পার্থক্য কেন?
কোনো কোনো রোগ ধীরে ধীরে হয়, কোনো কোনো রোগ খুব দ্রুত বংশবৃদ্ধি করে। কেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আগামী দিনে আমরা পেয়ে যাব জেনারেশন টাইম বা ডবলিং টাইম নিয়ে। আজকের মতো সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। Recording